বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ আজকের অনুষ্ঠানটি ক্যামেরার পিছন হতে এডিটিং করছেন। সেই সাথে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি মনিটরিং করছেন। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের রাষ্ট্রসংঘ নিবন্ধিত নিউজ পোর্টাল। আজ আমাদের এখানে সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। শুরুতেই আমাদের এই যে সেই ৫৪তম বিজয়ের মাসে আজ আমাদের ২৩তম বিজয়ের অনুষ্ঠান। আমি এম শাহজাহান আলী গোলদার ১৯৭১ সালের রণাঙ্গনের ২৬৫ দিনের মুক্তিযুদ্ধ। আজকে সেই ২৬৫ দিনের অর্থাৎ এই ১৫ই ডিসেম্বর মধ্যরাতের পর বাংলাদেশ স্বাধীন হয়। ১৬ থেকে ২০ ৫ দিন, আজ ২৩ ৮ দিন, অর্থাৎ স্বাধীনের ১৯৭১ সালের আজ ৮ম দিন ৭১ সালের, এবং ৫৪তম বিজয় দিবসের আজকে আর কি ৫৪ বছর ৮ মাস পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তান প্রদেশ হতে বাংলাদেশ রাষ্ট্র। আমি সেই ২৬৫ দিনেরই যোদ্ধা। আমরা ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ছিলাম। আজকের মতো এই রকম দিনে ১৯৭১ সালের আমরা তো চূড়ান্ত বিজয়ের দিন আর কি এই বাংলাদেশে আসি, আবারও যেয়ে রিফিউজি ক্যাম্পে। এইভাবে ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত, ওর মধ্যেই একটি ঈদও আমরা দেশ স্বাধীনের পর ইন্ডিয়া করেছি আর কি। তো সেই জায়গাটাই আমার এখানটাই উপস্থাপনা, যেটা এই যে ভার্চুয়াল এডিটর অনুষ্ঠানটি করছেন মাসব্যাপী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আজকে ২৩তম অনুষ্ঠান। তো এখানটাই আজকের সেই ২৩তম দিবসে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করব এবং একটি উপস্থাপনা। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ১৯৭১ সালের রণাঙ্গনের সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাই। সকলের প্রতি এই যে রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার জান্নাত নসিব করুন, আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা সরকার ২০২৪ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বিদেশ হতেই আর কি তার ওই প্রধান উপদেষ্টার পদটি গ্রহণ করেন, এবং ৮ তারিখে আর কি সে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে এই যে দায়িত্ব গ্রহণের পর ভাষণে বলেছিলেন, কারোর যদি কিছু বলার থাকে, বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ওপরে লিখিত আকারে জানাইবেন। আমি ১৯৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করে আবেদন করেছিলাম। আজও আবার উপস্থাপন করছি। আজ এই ৪.৫ মাসের মতো বৈষম্য বিরোধী ছাত্র জনতা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার ১৯৭১ সালের রণাঙ্গনের ২৬৫ দিনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের যে প্রোগ্রাম, এনএসটিভির নিয়মিত অনুষ্ঠান ডেইলি ভিউজের অনুষ্ঠান। আমাদের নিয়মিত এখানকার অনুষ্ঠান পরিচালক এবং উপস্থাপক সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার এখন আমাদের এই যে ডেইলি ভিউজের সংবাদ থেকে নিয়ে নিউজ লাইন হেড পাঠ করবেন, আমি এখান থেকে বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম। নিউজ স্টার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব দৈনিক ইত্তেফাকের কিছু বিষয়। এটা হলো আমি হেডিংগুলো সব আমি আলোচনা করছি এবং উপস্থাপন করতেছি। দৈনিক ইত্তেফাক ১.৫ দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানিরই রুগ্ন ওখানে একটা ব্যাপার আছে, জি দেখেন ওই রুগ্ন বানানটা
এটা কি রুগ্ন না রুগন? এটা আমি ওটা সম্পাদনা করেছি। ও আচ্ছা আচ্ছা, ওইটা একটু দেখান ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, এটা না এটা 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 ইত্তেফাক পত্রিকা। এই যে হ্যাঁ, এটা রুগ্ন বানান লিখেছে রয়রস্যু গ মধ্যাহ্ন। এটা কি মমতাজ স্যারের সেই বাংলা যুক্ত অক্ষরের যুক্ত অক্ষর আলাদা করে বিযুক্ত করে লেখা? তো মমতাজ স্যার তো আর এইরকম করে নাই না। উনি যেটা যুক্ত অক্ষরকে বিযুক্ত করে লিখতে বলেছেন, যেরকম লক্ষ্মী নারায়ণ ক্ষিয়কে, তো এখানে রুগ্নকে গয় নয়, এটা তো যুক্ত অক্ষর নয়, এটা তো বাংলা হচ্ছে আমাদের যেটা ব্যঞ্জন বর্ণের অক্ষর। তো এই জায়গাটায় যেটা রুগন, এটা রুগন, এইটা আরেকবার পড়েন। 1.5 দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগন, অর্থাৎ রুগ্ন কথাটা আসে নাই। হ্যাঁ, এটা আমরা এখান থেকে বহুবার আমি উপস্থাপনা করে চলেছি, এটা হতেই পারে, কেন হবে না। দৈনিক ইত্তেফাকের এখন তো কোনো বিভাগীয় সম্পাদক নাই, নিউজ এডিটর নাই, মানে সংবাদের সম্পাদক নাই, যা হবার তাই হচ্ছে আর কি। আমরা বাধ্য হয়ে, যেহেতু পত্রিকা বাংলার 21-এর সম্পাদক আমি, ওইটা আমি ওখানে সম্পাদনা করেছি ইত্তেফাকের নিউজ হেডলাইনকে। এরপরে যান। শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন, প্রধান উপদেষ্টা। এই যে হাসান আরিফ মারা গেছেন, আমি হাসান আরিফ মহোদয়ের জন্য আর কি দোয়া করেছি, আবারও ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান করছি। আমাদের ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, শুধু এই রকমই নয়, বেগম খালেদা জিয়া, আমাদের যেটা বিশ্ব বরেণ্য এই যে হুজুর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। আমি তো 1985-86 সালে সাইদি হুজুরের ওই যে তাফসির শুনতে শুনতে এখন আমি ওই ইন্টারন্যাশনালি যখন ইউরোপ আমেরিকাতে যাই, তখন আর কি আমি ওই যে সাইদি হুজুরের কায়দাই আর কি বাংলায় পাক কালাম হাদিসের থেকে কিছু তাফসির করে থাকি আর কি। আমার এই যে হুজুর হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি আমার আত্মীয় হন। জি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় 11 গাড়িতে সংঘর্ষ। এটা এর পরের খবর কি? নির্বাচনে কারা আসবে বা আসবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। বদিউল আলম আচ্ছা, যাই হোক আর কি, বদিউল আলম মজুমদার উনি একজন এনজিও ব্যবসায়ী, উনি নির্বাচনের কথা বলছেন, উনি নির্বাচন পর্যবেক্ষণ করেন এনজিও কর্মী হিসাবে। উনার এই যে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, যদি নির্বাচন কমিশনই এইটা নির্ধারণ করে, উনার এখানটাই উনি কি অবৈতনিক? আপনার কি জানা আছে? বদিউল আলম মজুমদার কি কোনো সুবিধা তো নিচ্ছেন না? এই যে জাতীয় কমিশনের উনি নির্বাচন কমিশনার হয়েছেন, এখানে টাকা নিচ্ছেন? যদি টাকা নেন আর কি, তাহলে আমার ভাগের টাকাটা ওনার থেকে আমি যোগ্য। আমি 1987 সাল থেকে গণতন্ত্র গবেষণা করি। 2001 সালে আমেরিকাতে গিয়েছি, 18তে গেছি শেষ। এই যে গণতন্ত্র গবেষণার জন্য নির্বাচন, ভোটাভুটি, না ভোটে এই যে এই দেশের সংসদ পরিচালনা ইত্যাদির ওপরে এখনো আমার গবেষণাটা চলমান। তো এই জায়গাটায় আমি আবারও উপস্থাপন করছি, আমাদের এই টাকাটা যারা উপদেষ্টা হয়েছেন এখনো তার ব্যবসাটা করছেন, কোনো ক্রমেই আর কি এদের সম্মানী সালামি বা বেতন দিবেন না। কমিশনারদের তো নয়, কারণ যারা উপদেষ্টা হয়েছে সবাই এনজিও ব্যবসায়ী, সবাই মাননীয় প্রধান উপদেষ্টার ওই চট্টগ্রামের গ্রামের লোক, এবং এরা রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, দেশপ্রেম, জনগণ, ধর্মীয় মূল্যবোধ, তাবলিকের বিরোধটাই মিটাইতে পারছে না। মারামারি হচ্ছে, খুন হচ্ছে, কি এইটা? ধর্ম উপদেষ্টা কোথায়? এখানে আমাদের ওই হেফাজতি হুজুররা কোথায়? আমার এই যে পীর আলী কলিগ ছিলেন আর কি, এই রেজাউল করিমের বাবা ফজলুল করিম হুজুর, এই যে চরমনাই পীর সাহেব যিনি ফজলুল করিম, আমার ওখান থেকে যে হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে যখন আমি হেফজ পড়ানোর জন্য মন স্থির করি, তখন হুজুরের থেকে এবং বাইতুল মুকাররমের ওই খতিব ওবায়দুল হক হুজুরের থেকে আর কি দোয়া নিয়েছিলাম। তা এইবার এখানে পরবর্তী যে কাজটা আমি করলাম, দাওরা হাদিসকে MA পাশের সমমান, এই জায়গাটায় আমাকে শেষ অপদস্থটা করেছে কচিকাচার আসর, যেটা এই 500 সিটের হল আর কি সেগুনবাগিচায়। এই যে এই যারা কওমি মাদ্রাসার ওই কি বলে 8ম শ্রেণী পর্যন্ত যেখানে পড়ানো হয় আর কি হাদিস, ওই জায়গার এই হুজুররা এরাই আমাকে আর কি এই হেনস্থাটা করে কচিকাচার আসরে। শেষ পর্যন্ত আর কি সাবেক সেই প্রধানমন্ত্রী আর কি নির্বাহী আদেশে দাওরা হাদিসকে MA পাশের সম্মান দিয়েছে। কিন্তু
হ্যাঁ। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পাল্টে যমুনা রেল সেতু নির্ধারণ। ওটা যে সেতু করে করুক, জি। যদি ওটা ডক্টর ইউনূস সেতু করে তা আমার মতে আরো ভালো হয়। আরো ভালো হয়। হ্যাঁ। ধন্যবাদ। এইটা যমুনা টমুনার আর দরকার দরকার যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে দাওয়াত দিয়ে এনেছি অনুপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা, জি তো সেতুর নাম যদি বদলি করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে হোক। এটা আমার এনএসটিভির টেবিল থেকে উপস্থাপন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি কি এটা আমি ধরেন ইন্ডোজ করলাম, আপনি সমর্থন দিলেন? 100% আমার এই যে ভার্চুয়াল এডিটর এবং ভার্চুয়াল যারা আছে আর কি, জি। ওই যে রিফাত আহমেদ হাফেজ অনুষ্ঠান পরিচালনা করছে, এরাও সমর্থন দিল জি। যে ওই সেতুর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস সেতু হোক। হ্যাঁ। কি রিফাত সাহেব অসুবিধা আছে? পরের ধন্যবাদ। খবরে যান। ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, দেশে এখনো বিপদ কাটেনি ফখরুল। যাই হোক, ওটা এই খবর, যেহেতু এই দেশে আওয়ামী লীগ নাই, হিন্দুরাও নীরব, ইসকনের সে জেলখানায়, এই সব বিষয়াদি নিয়ে আমাদের কোনো মন্তব্য। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক। আচ্ছা, দুদক এটা অনুসন্ধান করবে, তাহলে এই দেশের এই টাকাটা কোথায় রাখছে, কি বিষয়াদি আছে, ইতিপূর্বেও আমি বলেছি। জি। আমাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, এই যে শেখ পরিবারের নামে যত টাকা বিদেশে জমা আছে পাচার করে নিয়ে এসছে, আমার যত কষ্টই হোক জীবনের ঝুঁকি নিয়ে আমি এই টাকাটা রিসোর্স দেখিয়ে দিলে আমি আদায় করে নিয়ে আসবো। হ্যাঁ, এইটা আমি যেহেতু এখন থেকে 25 বছর আগে থেকে আমেরিকাতে যাই গণতন্ত্র গবেষণার জন্য, আমার যেটা সংগঠন আর কি, গণতন্ত্র গবেষণা ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রতিষ্ঠাকাল 1987 সাল, সেই থেকে অদ্যাবধি আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। সিজিএস এর সংলাপে বক্তারা গণমাধ্যমকে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব মুক্ত করতে না পারলে স্বাধীন সাংবাদিকতা গড়ে উঠবে না। স্বার্থান্বেষী গোষ্ঠী এখানে, এর ভিতরে এখন বিভিন্ন পত্র পত্রিকায় দালালি করে সেই পত্রিকাকে ভবনকে খেয়ে নেওয়ার পরে ডেইলি স্টারের যে সাংবাদিকদের এজেন্ট, এই যে যিনি বলছেন আর কি প্রধান উপদেষ্টার, এখন আর প্রধান উপদেষ্টার প্রেস উইংও বলছে না, এখন প্রেস উইং থেকে উনি সাংবাদিকদের সম্পাদকদের, আমি নিউজ স্টার পত্রিকার প্রকাশক সম্পাদক, আমার 9টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করছে, আমার সম্পাদক প্রকাশকের কার্ড এই যে সাংবাদিকদের ভিতর ঢুকাই দিয়েছে এই শফিকুল আলম। এখান থেকে প্রেস উইং এ ওনার এই পরামর্শ আমার প্রয়োজন নাই। আর এই রকম এই যে হাইপোথেটিক্যাল এই যে কথাবার্তা গুলো বলছে আর কি, এইটা এই রকমটা একটা সম্পাদককে জ্ঞান দেওয়ার মতো ওনার যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, চাকরিকালীন উনি ডেইলি স্টার পত্রিকার সাংবাদিকদের এজেন্ট ছিলেন। বিভিন্ন সাংবাদিকরা যেসব সংবাদ এনে দিতেন উনি ওইগুলোরে উপস্থাপন করতো পত্রিকায় ডেইলি স্টারে। তো এই জায়গাটাই আর কি প্রেস উইং এর যেটা আছে, একমাত্রই এই দিন বলছে একজন উপদেষ্টা, এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক আর অন্য প্রেস সচিব হোক, সে শুধুমাত্র ওইটুকুই বলতে পারবে যে লেখাটা প্রেস বিজ্ঞপ্তির জন্য প্রেস সচিবকে দেওয়া হয়। যেমন নাইমুল ইসলাম খান পড়তেন, আবুল কালাম আজাদ পড়তেন, এর আগেও বিএনপির সময় আর কি তরিকুল ইসলাম যখন তথ্যমন্ত্রী তখন যারা পড়তেন আর কি, তো ওই রকমটা করেই আর এখানে ইনি মঞ্চে উঠে ভাষণ দিচ্ছেন। এখন আবার সম্পাদক, পত্রিকার মালিক, সাংবাদিকদেরও ভীতি প্রদর্শন করছেন। যে এইটা হেডলাইনটা আবার একবার পড়েন, আমি ক্লিয়ার করে দিই। আমার সাংবাদিকতার বয়স 38 বছর, সাংবাদিকতার বই লেখার বয়স 25 বছর, আইসিটি আইন বই লেখার বয়স এই যে 2018 সাল থেকে আজ পর্যন্ত। তো এই জায়গাটাই আমি কিন্তু বই পুস্তক আইনের কথাই বলছি। এই যে শফিকুল আলম, ওনার নামটা যে জায়গায় যাবে ওইটা লিখবেন না। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছে, উপসচিব আছে, প্রেস উইং আছে, উপসচিব, সচিব, সহকারী সচিব, এরা সবাই কিন্তু প্রেস উইং থেকেই কাজ করে। হিডেন করবে কেন? মাননীয় প্রধান উপদেষ্টা এত বড় একটা ভালো লোক ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তার এখানে বলছে প্রেস উইং থেকে, অমুক জায়গার থেকে, প্রেস সচিব ইত্যাদি ইত্যাদি, এইগুলো নয়। হেডলাইনটা পড়েন তো, আইনগতভাবে কি বলতে হবে আমি বলে দিচ্ছি। গণমাধ্যমকে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব মুক্ত করতে না পারলে স্বাধীন সাংবাদিকতা গড়ে উঠবে না। না, গণমাধ্যম স্বার্থান্বেষী মহলে আমরা সংবাদপত্রে খবর ছাপি। খবর কখন হয়? যখন ঘটে। একটা লোক মরবে, এইটা কি খবর হয়? এটা তো গুনাই কবিরা।
নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। আর যখনই ঘটে যায় তখনই খবর হয়, তখনই টিভিতে দেখা যায়, তখনই আমরা পত্রিকায় ছাপি। এর আগ পর্যন্ত এটা আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমার আর কিসের ভয়? আমার নিজেরই অ্যাক্রিডিটেশন কার্ড নাই। এর আগে আওয়ামী লীগ সরকার আমার তো এই পত্রিকা বাদ করে দিছে। আমি মাননীয় উচ্চতর আদালতের কাছে আওয়ামী লীগের সরকারের ওই যে হাসান মাহমুদ, এ হইল পরিবেশ বিজ্ঞানের ওপরে এমফিল করা, এ হইল তথ্যমন্ত্রী, আমার এই পত্রিকার মিডিয়া বোর্ড ওএস বোর্ড বাদ করে দেয়। এই শফিকুল আলম মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এর কোনো এখতিয়ারই নাই। এর এখতিয়ার আছে রাষ্ট্রের অনুকূলের যে সচিব, এরপরে সরকারের অনুকূলের যে সচিব। এই যে আমার দুই হাতের দুইটি বই, এইটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইন, এইটা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ সহ আইন। প্রেস সচিব আরেকটা কথা বলছেন উনি, ওএস বোর্ড বন্ধ করে নতুন বেতন নির্ধারণ করা উচিত। যাই হোক আর কি, ওনার এইটা এখতিয়ারই নাই। ওনার ওই যেটা মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেন, ওই লেখাটুকি আর কি শুধু পড়বেন, কোনো ভূমিকা নেই, কোনো গৌরচন্দ্রিকা নেই। উনি ওনার প্রেস সচিব কি হয়েছে? বড় কেরানি, মাননীয় প্রধান উপদেষ্টার বড় কেরানি। সে তো কোনো সাংবাদিক না, সে কোনো সম্পাদক না। সেইটা এইভাবে কেন বলবে? আর এইগুলো যা হবার, এই যে এই পত্রিকায় তো রুগন হয়ে গেছে, দৈনিক ইত্তেফাক, ওই খবরও রুগন। হ্যাঁ, আর দেখেন হেডলাইন আছে কিনা, সময় নেই। নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দাবি। ঠিক আছে, এইটা খুব ভালো কাজ। যারাই আন্দোলন করে এই দেশটা এই জায়গায় এনেছে, ওরাই বলছে যে এই 4টে আগে কারেকশন করে। এটা খুবই জরুরি। পরিশেষে আরেকটা ইস্যু আছে, আরেকটা হেডলাইন আছে এখানে, ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ। হ্যাঁ, এইটা বর্ষসেরা 4.5 মাসেই যদি বর্ষসেরা দেশ হয় আর কি। আগের সরকারের ওই টাকাগুলো যদি আমারে দায়িত্ব দেয়, ফিরিয়ে যদি আমি আনতে পারি 1,18,000 কোটি টাকা, এখন এই টাকাটা যদি ফেরত আনতে পারি, তাইলে তো আর আমাদের আর অসুবিধে কোথায়? তো এই খবরটা খুবই ভালো, মনটা ভালো হয়ে গেল। এখন আপনার যে প্রোগ্রাম এখানে হচ্ছে এই যে তাবলিগি বিদায় হজ, বিদায় হজই মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপ টু কিয়ামত পর্যন্ত পাক কালাম, রাব্বুল আলামিনের যে মেসেজ, পাক কালাম আদিষ্ট হাদিস, এর মাধ্যম দিয়েই বিদায় হজের ভাষণে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি পরবর্তী এই যে হজের সময় আর নাও থাকতে পারি, তাহলে এই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর যে বাণী, ঐশী বাণী, পাক কালাম এবং হাদিস, সেই সাথে সময়ে সময়ে এই পাক কালাম হাদিস সমৃদ্ধ যারা ওলামাগণ আসবেন আর কি, তাদের মাধ্যম দিয়েই, তাদের প্রচারের মাধ্যম দিয়েই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম হাফেজদের মাধ্যমে পাক কালামকে হেফাজত করে গেছেন আর কি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা তো মাওলানা সাহেব পাক কালাম করে যে হেফাজত করে, এই আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সেই হাতে লেখা কুরআন প্রথম যখন হজে গিয়েছিলাম, তখন মদিনা শরীফের যে লাইব্রেরি, এইবার বাবুকে নিয়ে যখন আমরা গেলাম মাওলানা শাহজালাল সহ, তখন তো আর আমাদের ওই লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়নি। তো সেই তাবলিগের রেশ ধরেই আর কি দেওবান্দের মাধ্যমে শতাধিক বৎসর পূর্ব হতে এই যে জমায়েতটা হয় বাংলাদেশে, যে জমায়েতটা 1971 সালের দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু আর কি এই জায়গাটা দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে, কাকরাইল মার্কাজ মসজিদ, সেই সাথে সাংবিধানিকভাবে মদ জুয়া নিষিদ্ধ পল্লী নিষেধ করেছিল। এবং আর একটা কাজ করেছিল বঙ্গবন্ধুর ওই 72-75 সরকার, আমাদের বাইতুল মুকাররম, সেই সাথে ইসলামিক ফাউন্ডেশন। আমার এখান থেকে উপস্থাপনা, আমরা একটি তাবলিগি পরিবার, আমি ওই যেটা বেনাপোল সিটির গোলদার সিটিতে গোলদার বাড়ি জামে মসজিদ, এর ডিজাইনার এবং প্রধান মোতোয়াল্লি আমি, এখানকার নিয়মিত হাফেজ, আমার এনএসটিভির ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। তো এই জায়গাটার থেকে আর কি, সেই থেকে আমাদের এই পরিবার, আমার নানা হজ করেছে এখন থেকে 80 বৎসর পূর্বে পানির জাহাজে। আমার ওই সে নানা বাড়ি, যেটা আমাদের যুদ্ধের ময়দান, সাদিপুর গ্রাম, এই গ্রামের যে জামে মসজিদ, এটাও আমার নানার। এবং সেই শতাধিক
বৎসরের কাছাকাছি সময় থেকে আমরা তাবলিকি পরিবার। এই যে দুই গ্রুপ যখন বলছে, তাবলিক বলতে কোনো গ্রুপ নাই এখানটা থেকে। ওই সেই যার কথা বলা হচ্ছে সাদ মাওলানা, উনি তাবলিকের যিনি প্রবক্তা, তারই এই যে নাতি ছেলের ছেলে আর কি। এবং আমাদের এখানে যার কথা বলা হচ্ছে জুবায়ের মাওলানা, এনার আমি দেখেও নাই তার কোনো বক্তৃতা বয়ান বা এই এত কিছু হয়ে যাচ্ছে, খুন খারাপি হচ্ছে এর উপরে, কিন্তু কোনো মাওলানারই সাদ সাহেব বা এই জুবায়ের সাহেব কোনো মাওলানারই কোনো এখানটায় কোনো কথা নাই। এখানে একটা প্রচার হচ্ছে এখন এই দেশে, বয়ান কথাটা যায় পাক কালাম হাদিস এবং ইয়ের ওপরে। এখন বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড ছাত্ররা বয়ান সৃষ্টি করা। আওয়ামী লীগ কি কোনো বয়ান সৃষ্টি করতে পারে? বয়ান সৃষ্টি করতে পারে পাক কালাম হাদিস দেখে, যেটা করে গেছেন, ইস্টাবলিশ করে গেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, আর করে গেছেন কে বড় হুজুর, ওই যে ওই চট্টগ্রামের যে হেফাজতের হুজুর না, আজিজুল হক হুজুর হচ্ছেন মমিনুল হকের বাপ, ইনি হচ্ছেন আল্লামা শফি। উনি হচ্ছেন আর কি এই যারা এই বয়ান মানে পাক কালাম হাদিস থেকে নিয়ে বয়ানটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, জনগণের জন্য, মুসলমানদের জন্য, অমুসলিম প্রতিবেশীদের জন্য যে কথাগুলো, যেটা আমরা বাংলায় মাসালা বলি, ওই এই হুজুররা এইটাকে আরো সহজবোধ্য অন্য ধর্মাবলম্বীদের বুঝার জন্য আর কি এই বয়ান কথাটা ব্যবহার হয়েছে। আর এখন যেটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু আমাদের পাক কালাম হাদিস এবং আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী, আমরা যারা এই যে কি বলে অরিজিনালি পাক কালাম মেনে চলি, এই এদের লক্ষ্য করেই এই বয়ান কথাটা ব্যবহার হচ্ছে। আমরা যারা সুদ ঘুষ বিরোধী, আমরা যারা নামাজ কালাম পড়ি, আমরা যারা আমাদের কি বলে ভিন্ন ধর্মী প্রতিবেশীদেরকে ভালোবাসি, পছন্দ করি, তো এইটাই আর কি কথাটা বলা হচ্ছে। তো ওই সেই মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলে গেছেন আর কি বিদায় হজের ভাষণে 33টা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে ওই আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ এখানে শেষ কথাটা, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে আমাদের আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। এটা আল্লাহ তাআলা বলছেন, এটা জি সূরা মায়েদা। হ্যাঁ আমিন। তো এই জায়গাটাই আর কি, এর ভিতরে অনেক কথাই আছে, আমার পড়ার ইচ্ছা ছিল, আমার পাওয়ারে কুলাচ্ছে না আর কি। তো সেই জায়গাটায় প্রতিবেশীদের হকের কথা বলা আছে, মুসলমানের দেশে বিধর্মীদের হকের কথা বলা আছে। এই যে এখানটায় ওই রকম ভাবে আবার মাসালাই আছে, এই যে বলছে হেফাজতি হুজুরের ছাত্ররা আর কি, কওমি মাদ্রাসার ছাত্ররা 2টি মন্দির পাহারা দিয়েছে, এটা কঠিন ভাবে নিষেধ আছে, এইটা করা যাবে না আর কি। যদি মন্দিরই পাহারা দিতে হয় তাহলে এটা কি হবে না হবে এর থেকে আমাদের থেকে ভালো জানে এখনকার মাওলানা যারা, এই যে জামাত ইসলামের সভাপতি শফিকুর রহমান এবং এই যে আমাদের আল্লামা কি বলে শফি হুজুরের যারা উনারা, এবং এই যে মাওলানা মমিনুল হকের বাবা আজিজুল হক, এরাই বলতে পারেন। তো এখানে আমি সেই তাবলিকের ওপরে আমরা তো কাজ করে যাচ্ছি এনএসটিভি টেবিল থেকে, আমার একটি উপস্থাপনা আর কি আমার এই মাওলানা সাহেবদের, এবং তাবলিকটা হবে, হতেই হবে না, হবেই আর কি, কোনো গ্রুপ নাই। এই দায়িত্বটা আমি দিচ্ছি আমার এই দেশের যিনি আমির, যাকে বলা হচ্ছে জুবায়ের সাহেব, উনার আগে পরে কি আছে আমি জানি না, উনি মাওলানা মুফতি ডাক্তার না ইঞ্জিনিয়ার, এটা পুরো নামটাও কোনো পেপার পত্রিকা কাগজপত্রে কিছুতেই আসছে না। তো কাজেই যেহেতু উনি কাকরাইলের এখন আমির, বাংলাদেশের আমির জুবায়ের সাহেব, কোনো গ্রুপ নাই। আমি কিন্তু অরিজিনালি তাবলিকি পরিবারের, আমার খালু হাজী মোহাম্মদ মহসিন এখানকার কাকরাইলের যিনি আমির ইঞ্জিনিয়ার সাহেব, ইনাদের সাথেই তাবলিগটা করতেন। আমি ওই আসর নামাজ পড়ে বা মাগরিব পড়ে ঈশা পড়ে আমি সেই বাংলা বাজার থেকে কাকরাইল থেকে মোহাম্মদপুরে যেতাম, এটা এরশাদের সময় 85, 86, 87 সালের দিকের কথা। তো এইটা এই আপনার যেরকম বলছেন
এই মাওলানা জুবায়ের সাহেব, মাওলানাই বলি আপনাকে, আপনারও মুরব্বী কিন্তু আমি, আমার এই কথাটা শোনেন, আল্লাহর হস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে বলছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যারা জুবায়ের পন্থী, সাতপন্থী, এদেরকে হেদায়েত দান করুন, এদের দুইজনকে এক করে দিন। এই শয়তান আমাদের এই দেশ থেকে বিতাড়িত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন বিদায় হজে, শয়তান আর এই দেশে পূজিত হবে না, অর্থাৎ ওই যে মধ্যপ্রাচ্য শুধু, কিন্তু এই যে সামনে তোমরা যারা আছো মাওলানা সাহেব, শয়তান কিন্তু পূজিত হবে না শুধু এই সৌদি আরব না, মধ্যপ্রাচ্য টোটাল যে 15-16টা দেশ, এই দেশে কিন্তু শয়তান শয়তানি করবে, কিন্তু অবস্থান করতে পারবে না, থাকতে পারবে না, অসোয়াশা দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে গেছেন শয়তানের উপরে। আমিও সেই জায়গায় মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে রাব্বুল আলামিনকে বলছি, রাব্বুল আলামিন আমাদের এই দুই মাওলানাকে, সাদ মাওলানা, জুবায়ের মাওলানাকে হেদায়েত দান করুন, আমাদের তবলিগ এক করে দিন, যাতে আমরা ওখানে যাইতে পারি, আমরা এই বয়ান শুনতে পারি, আমরা দোয়া করতে পারি, আমাদের মাগফিরাতের জন্য রাব্বুল আলামিনের কাছে এই তাবলিগের এই বৃহৎ ময়দানের মাধ্যম দিয়ে আমরা শরীক হতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এইটা আমাদের দোয়াকে কবুল করে নিন। আমিন। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, রাব্বুল আলামিন বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, খুন বন্ধ করুন। আমিন। আজকের আমার বলা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।